আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়েও তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে বিষয়ে পাঠদান করেছি, আমরা আশা করব বিগত যে ক্লাসগুলো হয়েছে এবং তোমরা খুব সুন্দরভাবে পড়াগুলো কমপ্লিট করেছো এবং এইচডব্লিউ করেছো। আমি বিকনের পাড়া উচ্চ বিদ্যালয় শ্রেণী দশম, বিকনের পাড়া উচ্চ বিদ্যালয় শ্রেণী দশম, বিষয় রসায়ন। বিষয় রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি তোমাদের করছি সেটা অধ্যায় 11। অধ্যায় 11 আমাদের আছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম। কি আছে? খনিজ সম্পদ এবং জীবাশ্ম, অর্থাৎ মিনারেল রিসোর্স ফসিলস। মিনারেল রিসোর্সেস ফসিলস, খনিজ সম্পদ, মিনারেল রিসোর্সেস ফসিলস, জীবাশ্ম। আসলে এইখানে মূলত এই জীবাশ্মটা কি, খনিজ সম্পদটা কি, কিভাবে আমরা পেতে পারি, তো এই বিষয় নিয়ে যেটা আলোচনা করা হচ্ছে এখানে, আমরা আশা করবো তোমরা ক্লাসটা খুব ভালোভাবে ফলো করবে। তো জীবাশ্মটা কি? আমরা বর্তমানে যে পৃথিবী দেখতে পাচ্ছি, আসলে এই পৃথিবী 4.54 বিলিয়ন বছর পূর্বে এরকম ছিল না। অর্থাৎ 4.54 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর কিন্তু এই রূপ ছিল না। 500 থেকে 600 মিলিয়ন বছর পূর্বে আমাদের এই পৃথিবীর রূপ ছিল ঘন জঙ্গল, জলাভূমি, নিচু সমুদ্র সমতলে বিভক্ত ছিল। কিন্তু বিভিন্ন বিপর্যয়ের কারণে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের ফলে এই মাটির উপর কি পড়ে যায়? আস্তরণ। এক ধরনের কি পড়ে? আস্তরণ। যার ফলে আস্তরণ পড়ে পর্যায়ক্রমে মিলিয়ন মিলিয়ন বছর আগে এই আস্তরণের বিভিন্ন ছোট প্রাণী, বড় প্রাণীর দেহাবশেষ পচে আমাদের যে আস্তরণ পড়ে এবং তার ফলে সৃষ্টি হয় আমাদের এই পৃথিবী। আমাদের এই যে ছোট বড় বিভিন্ন ধরনের উদ্ভিদ মারার যে দেহের ধ্বংসাবশেষ, সেটাই মূলত আমাদের জীবাশ্ম, সেটাই মূলত আমাদের জ্বালানি। তো আমরা কয়লা, এখান থেকে আমরা পাই কয়লা, পেট্রোলিয়াম, এটা আমাদের মূলত প্রাকৃতিক সম্পদ, জীবাশ্ম, জ্বালানি। আমাদের কয়লা মূলত কার্বনের যৌগ, কয়লা মূলত কার্বনের যৌগ, আর পেট্রোলিয়াম হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের যৌগ। পেট্রোলিয়ামটা কি তাহলে? আমাদের হাইড্রোকার্বনের যৌগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনাটা করতেছি এখানে আমরা যে পেট্রোলিয়ামটা পাবো জীবাশ্ম জ্বালানি হিসাবে, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামকে মূলত জীবাশ্ম জ্বালানি বলে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, একে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা প্রাকৃতিক থেকে যে পেট্রোলিয়ামটা পাবো মূলত এটা অপরিশোধিত। এটা মূলত কি? অপরিশোধিত। তার মানে এই অপরিশোধিত তেলের মধ্যে অবশ্যই দুর্গন্ধযুক্ত বা কোনো অপদ্রব্য থাকবে, যেটা সরাসরি আমরা ব্যবহার করতে পারবো না। তো এটাকে আমরা আংশিক পাতনের মাধ্যমে কিভাবে পাতন পদ্ধতিতে পরিশোধিত করে আমরা পেতে পারি পরিশোধিত পেট্রোলিয়াম, সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি কয়লা, পেট্রোলিয়াম এগুলো মূলত প্রাকৃতিক গ্যাসে সৃষ্টি হলো, প্রাকৃতিক গ্যাস থেকেই সৃষ্টি, এদেরকেই বলে জীবাশ্ম জ্বালানি। এরকম আরো যৌগ আছে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলো মূলত আমাদের কি? হাইড্রোকার্বনের যৌগ। শুধু কয়লা মূলত কার্বনের যৌগ, আর পেট্রোলিয়ামটা হচ্ছে হাইড্রোকার্বনের যৌগ। আর হাইড্রোকার্বনটা কি? যেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে সেই যৌগটার নামই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের আরো যৌগ আছে, আমি যেখানে বলেছি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক গ্রুপ, এরকম আরো অনেক জৈব যৌগ আছে, এগুলো মূলত হাইড্রোকার্বন থেকেই সৃষ্টি। তাহলে আমরা এই অধ্যায়ের বিষয়ে আলোচনাতে যাব, জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কি? বহু কাল বা প্রাচীন কাল থেকে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের উপর যে আস্তরণ করছে, ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে যে আমরা মাটির নিচে যে পাওয়া যায় তাকে কি বলা হয়? জীবাশ্ম। অর্থাৎ বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে পাওয়া যাচ্ছে, সেখান থেকেই মূলত আমাদের কি? জীবাশ্ম জ্বালানি। শত শত মিলিয়ন বছর আগে প্রাণী এবং উদ্ভিদের দেহের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম, সেগুলো আমরা এখানে আলোচনা করবো। তাহলে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসই আমাদের জীবাশ্ম জ্বালানি। আমি আবারও বলছি, শত শত বছর পূর্বে আমাদের এই পৃথিবী এমন ছিল না। ঘন বন জঙ্গল, জলাভূমি, নিচু সমুদ্রভূমিতে পরিণত ছিল। পানিতে বসবাসকারী এক ধরনের ছোট শৈবাল, যাকে আমরা বলতেছি ফাইটোপ্লাঙ্কটন।
তাহলে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট শৈবাল, যেটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আর পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী, পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী যাকে বলা হয় জুওপ্লাঙ্কটন। তো এগুলো সবই মাটি বহু বছর, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে বিভিন্ন ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটির নিচে আমাদের চাপা পড়ে গেছে, যেখান থেকে আমি পাচ্ছি জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি মূলতই আমাদের কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রাকৃতিক গ্যাসের কথা আবার দেখতেছি যে আসলে প্রাকৃতিক গ্যাসটা কি। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানই হলো আমাদের কি মিথেন। আমরা মিথেন নাম শুনবো, মিথেনের সংকেতটা আমি দেখে দিয়েছি CH4। এটা যেহেতু আমাদের হাইড্রোকার্বনেরই যৌগ, তাহলে মিথেনটাও মূলত কি হাইড্রোজেন আর কার্বনেরই যৌগ, যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে চারণে। তাহলে এই যে মিথেন, তাহলে মিথেন আমাদের প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন, যেখানে প্রাকৃতিক গ্যাসে আমাদের মিথেনের পরিমাণ 80%, অর্থাৎ 80%। শুধু প্রাকৃতিক গ্যাসে মিথেনই নয়, প্রাকৃতিক গ্যাসে শুধু মিথেন নয়, ইথেন আছে 7%, প্রোপেন আছে 6%, বিউটেন এবং আইসোবিউটেন আছে 4%, এবং আরো একটা হাইড্রোকার্বন আছে পেন্টেন, যেটা পেন্টেন থাকবে 3%। আমি আবারও বলছি, তাহলে প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন, মিথেন কত পার্সেন্ট থাকবে? 80%, ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন এবং আইসোবিউটেন 4%, এবং পেন্টেন 3%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূলত যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি সেটা আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা আছে মিথেন, এর পরিমাণ 99.99%, 99.99%। তাহলে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক পরিমাণে কত? 99.99%, 99.99%। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে বললাম, তাহলে আমাদের আরেকটা গ্যাস কি? পেট্রোলিয়াম। কয়লা হয়ে গেল, এখন আমি মিথেনে চলে আসলাম, প্রাকৃতিক গ্যাস মিথেন, এরপর আসলে পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়ামটা আমি আগে বলেছি কি, মূলত পেট্রোলিয়ামটা কি? হাইড্রোজেন এবং কার্বনের যৌগ, হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগই মূলত কি? পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়ামের মূল উৎস হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে এই সময় প্রাকৃতিক গ্যাস থেকে আমরা পেট্রোলিয়ামের উপরিভাগে, আমরা পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে কি চাপ প্রয়োগের ফলে উঠে আসে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাসের একটা কূপ তৈরি করব আমরা, এই প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম ভূপৃষ্ঠের উপরিভাগে চলে আসবে। তাহলে এই যে পেট্রোলিয়াম খনি থেকে আমরা সরাসরি পাচ্ছি, কূপ খননের মাধ্যমে খনি থেকে পাচ্ছি যে পেট্রোলিয়ামটা, সেটা মূলত অপরিশোধিত বা ক্রুয়েড অয়েল বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? ক্রুয়েড অয়েল। তাহলে অপরিশোধিত তেল পেট্রোলিয়াম কি আমাদের ব্যবহার উপযোগী? অবশ্যই না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে খনি থেকে সরাসরি পেট্রোলিয়ামটা অপরিশোধিত, তাহলে এই অপরিশোধিত পেট্রোলিয়ামকে কিভাবে আমরা আংশিক পাতনের মাধ্যমে পরিশোধিত করে, এবং যেটা আমাদের তাপমাত্রা বিভিন্নতার উপরে স্তরটা বিভিন্ন হয়ে যায়, তার গ্যাস আমাদের বিভিন্ন জৈব যৌগে পরিণত হবে এই তাপমাত্রার উপর ভিন্নতার কারণে, সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি বলেছি যে অপরিশোধিত পেট্রোলিয়াম, তাহলে এই অপরিশোধিত পেট্রোলিয়ামকে আমরা এমন একটি পদ্ধতিতে পাতন করব যেটার নাম হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন পদ্ধতিটি একটা বিশেষ ধরনের পাতন। আবারও বলছি, তাহলে আংশিক পাতন পদ্ধতিটা একটা বিশেষ ধরনের পাতন, যেখানে বাষ্পকে কি করা হয়? শীতল করা হয়। যেখানে কি করা হচ্ছে? বাষ্পকে শীতল করা হয়। হ্যাঁ, তাহলে বাষ্পকে এখানে শীতল করার জন্য বিভিন্ন কলামে কলামে ভাগ করা হয়েছে, এবং সর্বশেষ স্তরের সর্বোচ্চ তাপমাত্রা, আমি যত উপরের স্তরে উঠবে আমার স্ফুটনাঙ্কের পরিমাণ এবং তাপমাত্রার পরিমাণ আমার কমতে থাকবে। তাহলে সর্বনিম্নের তাপমাত্রা আমার সবচেয়ে বেশি, তার উপরের কলামে কলামে ভাগ হয়ে স্টেপে স্টেপে আমার তাপমাত্রা কি হয়েছে? কমা শুরু হয়েছে। তাহলে বিভিন্ন তরল, একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন, এই যে আমি কলাম এঁকেছি, এগুলোকে কি বলা হচ্ছে? আংশিক পাতন কলাম। তাহলে একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে, কোন অংশে প্রবেশ করাবো আমি? নিচের অংশে। নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী। তাহলে বাষ্পের ধর্মটা কি? উপরের দিকে উঠে আসা, উপরের দিকে উঠে আসা। তাহলে আমি নিচের দিকে কলামে যে প্রবেশ করলাম, তাহলে বাষ্পের ধর্ম অনুযায়ী
কলামের উপরের দিকে উঠবে। যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটা উপাদান, তরলের তাপমাত্রা কম, তরলের প্রত্যেকটা উপাদান স্ফুটনাঙ্ক অনুযায়ী, এই আমরা যে বাষ্পকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পরিণত করবো, এই স্ফুটনাঙ্ক অনুযায়ী বিভিন্ন হাইড্রোকার্বনের জৈব যৌগে ভাগ হয়ে যায়, যেগুলো আমরা পেয়ে যাবো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম বা পিচ। এটাকে প্যারাফিন মোম বা কি বলা হচ্ছে, পিচ। তাহলে এই যে অংশগুলো, তাহলে এই বাষ্পকে যে আমি তার শীতল করলাম, এই শীতলের বিভিন্ন স্ফুটনাঙ্কের পরিমাণের উপর আমি বিভিন্ন হাইড্রোকার্বনের যৌগ যোগ পেলাম। আমি আগেই বলেছি। তাহলে পেট্রোলিয়ামটা মূলত কি, পেট্রোলিয়ামটা মূলত হাইড্রোকার্বনেরই জৈব যৌগ, যেখানে হাইড্রোজেন এবং তার স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আবার আমি পেট্রোলিয়াম কিভাবে পরিশোধিত করলাম, পরিশোধিত পেট্রোলিয়ামের স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে বিভিন্ন তাপমাত্রায় আমি আলাদা আলাদা জৈব যৌগ পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আসবো আমরা যে আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়ামকে পরিশোধিত করলাম, তাহলে সেইখান থেকে যে বিভিন্ন জৈব যৌগ পেলাম হাইড্রোকার্বনেরই, তখন আমি বলবো যে পেট্রোলিয়াম গ্যাস। কি বলবো, পেট্রোলিয়াম গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমি বলছি যে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে, অর্থাৎ তাপমাত্রার বিভিন্নতার কারণে বিভিন্ন, নিচের অংশের তাপমাত্রা সর্বোচ্চ এবং উপরের অংশের তাপমাত্রা সর্বনিম্ন, ধীরে ধীরে আমার সর্বনিম্ন তাপমাত্রাতে পৌঁছে গেছে। এখানে আরেকটা বিষয় আছে, আমার তাপমাত্রা সর্বোচ্চ 340 এবং 270, 270-এর উপরে এবং 340-এর নিচে যে তাপমাত্রাটা থাকবে, আমি সেই তাপমাত্রা একটা লুব্রিকেটিং তেল পাবো। কি পাবো আমি, লুব্রিকেটিং তেল। আবার তাপমাত্রা বাষ্পীভূত হয়ে আবার যত উপরে উঠবে, আরো কমবে, তখন আমি পেলাম 270°C, আমার ডিজেল তেল। তাপমাত্রা আরো যদি উপরে ওঠে, বাষ্প উপরে উঠবে, তাপমাত্রা আরো কমবে, তখন 170°C আমি কি পাবো, কেরোসিন। আবার তাপমাত্রা উপরে, বাষ্প উপরে উঠবে, তাপমাত্রা আরো কমবে, তখন আমি পেয়ে যাচ্ছি 120°C তাপমাত্রা, এটার নাম হয়ে যাচ্ছে ন্যাপথা। এবং এই তাপমাত্রা আরো কমবে, উপরে উঠলে বাষ্প 70°, এটাকে পেয়ে যাচ্ছি গ্যাসোলিন। এবং সর্বশেষ পর্যায়ে 0 থেকে 20-এর মধ্যে আসছে আমার পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো যে পেট্রোলিয়ামটা কি, পেট্রোল বা গ্যাসোলিন কি, ন্যাপথা কি, কেরোসিন কি, ডিজেল কি, প্যারাফিন কি, পিচ, এবং এখানে কার্বনের সংখ্যা কি, এবং এগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে। আমি আবারও ফিডব্যাক দিচ্ছি। পেট্রোলিয়াম গ্যাস, এবার আমি আসতেছি পেট্রোলিয়াম গ্যাস। যে এই অংশের তাপমাত্রা 0°C থেকে 20°C তাপমাত্রায়, এবং এর কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এই অংশ 1 থেকে, পেট্রোলিয়াম শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। হ্যাঁ, এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত হয়। তাহলে গ্যাসকে চাপ প্রয়োগ করলে কিসে পরিণত হবে, তরলে পরিণত হয়ে সিলিন্ডারে ভর্তি করা হয়, এবং যা এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস, যেটা আমরা সিলিন্ডার ভরে এখন ব্যবহার করি। তাহলে আমরা এটা কি পাইলাম, পেট্রোলিয়াম গ্যাস 0 থেকে 20°C তাপমাত্রা। শিক্ষার্থীদের এবার আসলে পেট্রোল, পেট্রোলের আরেকটা নাম কি, গ্যাসোলিন। পেট্রোল বা গ্যাসোলিন, এই অংশের তাপমাত্রা 21 থেকে 70°C তাপমাত্রা, এবং এখানে কার্বনের সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত। তাহলে পেট্রোলিয়ামের শতকরা 1 ভাগ পেট্রোল থাকে, পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ এই পেট্রোলটা থাকবে। তাহলে পেট্রোলের মধ্যে কয় ভাগ পেট্রোল থাকবে, 5 ভাগ বা 5 ভাগ। তাহলে একে গ্যাসোলিনও বলা হয়। তাহলে যানবাহনের ইঞ্জিনের কাজে, ইঞ্জিনের জ্বালানি হিসাবে আমরা এই পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করি। আবারও বলছি যে যানবাহনের ইঞ্জিন জ্বালানি হিসাবে আমরা পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করি। নেক্সট পয়েন্ট আমাদের কি, ন্যাপথা। নেক্সট পয়েন্ট ন্যাপথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি এখানে 70°C। এবার আমার 71 থেকে 120°C, 171 থেকে 120°C তাপমাত্রায় আমি পেয়ে যাব কি, ন্যাপথা। কার্বন সংখ্যা এখানে কত থাকবে, 7 থেকে 14 পর্যন্ত। আমি যে আংশিক পাতনের কলামে উপরে আমি বলছি, নিচ থেকে উপরে যত উঠবো তাপমাত্রা কমবে। হ্যাঁ, এবং এই স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে বিভিন্ন যৌগ আমি পেয়ে যাচ্ছি। তাহলে কেরোসিন আর ন্যাপথা, 71 থেকে 120°C, কার্বনের সংখ্যা এখানে 7 থেকে 14 পর্যন্ত, কার্বনের সংখ্যা 7 থেকে 14 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ন্যাপথাটা আমাদের কি কাজে লাগে, তাহলে পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে।
তাহলে পেট্রোলিয়ামে কত ভাগ ন্যাপথা থাকে? 10 ভাগ। হ্যাঁ, জ্বালানি এবং পেট্রোলিয়ামের শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ, আবার অন্যান্য যে অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়, তাতে আমাদের এই ন্যাপথাটা ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট কেরোসিন। এই অংশের স্ফুটনাঙ্ক থাকবে 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 121 থেকে 170। এখানে আমি পেয়ে যাচ্ছি কি? কেরোসিন, এবং কার্বনের সংখ্যা 11 থেকে 16 পর্যন্ত। 11 থেকে 16 পর্যন্ত কার্বনের সংখ্যা কত? 11 থেকে 16 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কেরোসিনে আসলে আমাদের কি কাজে ব্যবহার হয়? পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ, পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কেরোসিন? 13 ভাগ। এবং এই কেরোসিন বিভিন্ন জেট ইঞ্জিন, পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে জেট ইঞ্জিনের জ্বালানি হিসাবে আমরা এই কেরোসিন ব্যবহার করি। হ্যাঁ, এবার আসতেছি ডিজেল। এখানে স্ফুটনাঙ্ক কত? 171 থেকে 270। 171 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন আসবে, স্ফুটনাঙ্কটা ফুটবে, তখন আমি পাবো ডিজেল তেল। আচ্ছা, এখানে ডিজেল তেলে কার্বনের সংখ্যা কত? 17 থেকে 20। ডিজেল তেলে কার্বনের সংখ্যা 17 থেকে 20 পর্যন্ত। তাহলে পেট্রোলিয়ামে হাইড্রোকার্বনের যৌগ, এই অংশে হাইড্রোকার্বন থাকে। অণুতে বিভিন্ন এই 11 থেকে 16 পর্যন্ত আমার কার্বন সংখ্যা থাকতেছে। শতকরা প্রায় আমাদের পেট্রোলিয়াম, আসলে ডিজেল হচ্ছে যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ, ও এইটা হচ্ছে তোমার দ্রাবক হিসেবে কাজ করে। মানে যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক, কোন পদার্থতে দ্রাবক রূপে এই ডিজেলটা কাজ করবে। আচ্ছা, প্যারাফিন মোম। তাহলে আমি বলছি তাপমাত্রাটা আরো বেশি হচ্ছে 270। এখানে তাহলে 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই স্ফুটনাঙ্ক হয়ে যাবে কি? প্যারাফিন মোম, অর্থাৎ একটু একটু করে কঠিনের দিকে যাচ্ছে। এবং এখানে কার্বনের সংখ্যা কত আছে? 20 থেকে 30 পর্যন্ত। কার্বনের সংখ্যা কত? 20 থেকে 30 পর্যন্ত। তাহলে প্যারাফিন মোমটা আমাদের মূলত কি, এখানে প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাজলিন তৈরিতে ব্যবহার করা হয়। কি? টয়লেটের বিভিন্ন জিনিসপত্র এটাতেও ব্যবহার করা হয়, ভ্যাজলিন তৈরিতেও ব্যবহার করা হয়। আবার আসছে পিসটা কি? আবার 340 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। আমি বলছি যে সবচেয়ে বেশি তাপমাত্রা যে কলামটাতে আমি ঢুকাবো বাষ্প, বিভিন্ন তরলের মিশ্রণ 340 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে, তখন এটা বিটুমিন নামে পরিচিত হচ্ছে। এটাকে আমরা কি বলতেছি? পিচ। এখানে কার্বনের সংখ্যা অবশ্যই 30-এর বেশি। কার্বনের সংখ্যা কত বেশি থাকবে? 30-এর বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্বনের সংখ্যা 30-এর বেশি। তাহলে আমরা পিচ মূলত রাস্তার যে বিভিন্ন কাজ করাতে পিচ ব্যবহার করে, সেটাই মূলত আমাদের এই পিচ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা এই যে পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম মূলত আমাদের কি? জীবাশ্ম জ্বালানি, খনিজ সম্পদ। আচ্ছা, তাহলে এই পেট্রোলিয়াম আমরা সরাসরি যে খনি থেকে পাবো, সেটা আমাদের কি? অপরিশোধিত। কার মাধ্যমে আমরা পরিশোধন করব? আংশিক পাতনের মাধ্যমে। তাহলে আংশিক পাতনটা কি? একটা বিশেষ ধরনের পদ্ধতি, যেখানে বাষ্পকে শীতল করা হয়। বিভিন্ন কলামে তাপমাত্রা রেখে বাষ্পকে কি করা হচ্ছে? শীতল। এবং কলামগুলো এমনভাবে ভাগ করা থাকে যে সবচেয়ে নিচের স্তরটা সর্বোচ্চ তাপমাত্রা। স্তর যত উপরে উঠবে, তত আমার তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে। এই যে আমি বাষ্পকে শীতল করলাম, একটা তাপমাত্রা দিচ্ছি, স্ফুটনাঙ্ক হচ্ছে। এই স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে, অর্থাৎ তাপমাত্রার উপর ভিত্তি করে আবার আমি বিভিন্ন ধরনের জৈব যৌগ পেয়ে যাচ্ছি। এই জৈব যৌগগুলোই আমার হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে জ্বালানি তেল, লুব্রিকেটিং তেল, ডিজেল, কেরোসিন, ন্যাপথা, গ্যাসোলিন এবং পেট্রোলিয়াম গ্যাস পেয়ে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিনের এইচডব্লিউ তোমাদের অবশ্যই এটা থাকবে যে আমাদের জীবাশ্ম জ্বালানি কি, পেট্রোলিয়াম কি, আমরা মূলত এগুলো কোন জৈব যৌগের অংশ, উৎস কি, পৃথিবী সৃষ্টি কিভাবে, তো পেট্রোলিয়ামের আংশিক পাতনটা কি, পদ্ধতিটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। এবং তাপমাত্রার উপর ভিত্তি করে যে আমরা বিভিন্ন হাইড্রোকার্বনেরই যৌগ, পেট্রোলিয়ামেরই যৌগ পেয়ে গেলাম। এই যে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম এবং পিচ, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং বাসায় লিখবে।
আবারও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।